আজকের ব্লগটা শুরু করলাম মা লক্ষ্মীর প্রসাদ দিয়ে। আজকে বৃহস্পতিবারের সন্ধ্যা দেখানোর পর একটু প্রসাদ নিয়েই নিয়েছি। তারপরে প্রসাদ খেয়ে আজকে ব্লগটা শুরু করলাম। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু আড্ডার আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। বাবা নিয়ে এসেছে কিছু সবজি, আমি এদিকে একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি। পরে এগুলোকে সব ব্যবস্থা করে ফ্রিজে রেখে দেবো। তার আগে সন্ধ্যাবেলায় চাটা বসিয়ে দিয়েছি। আমি আবার কুমড়োর আঁতি কেটে তারপরে ফ্রিজে রেখে দিই। আঁতিটা কেটে রাখলে বেশ অনেক দিন কিন্তু কুমড়োটা সতেজ থাকে, মানে ভালো থাকে। বাবা গেছিলো আজকে একটু ডাক্তার দেখাতে, তারপর বেলা করে বাড়ি এসেছে। আর আসার সময় এই টোস্ট নিয়ে এসেছে। বাবা আবার ডিম টোস্ট খেতে খুব ভালোবাসেন। আর বাবাকে করে দেওয়ার পর কিছু আমাদের জন্যও রেখে দিয়েছি। ওই একটা করেই রেখে দিয়েছি আর কি, কারণ আমি তো এই পাউরুটি একদমই খেতে চাই না, ওর অম্বল হয়। আর আমারও আর সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা হয় না, একদম রাতের খাবার খায়। আর মাও বললো একটাই খাবেন, তো সেই কারণেই একটা করে রেখে দিয়েছি। আর এদিকে রাতে রান্নার জোগাড়ও কিন্তু আমি একধারে করে রেখে দিয়েছি। তার মধ্যে আজকে হবে ডাল, হবে ঘুগনি হবে, আর তার সাথে হবে একটু আলু সেদ্ধ মাখা। তো এই ডাল সেদ্ধর সময়, মানে ঘুগনির মটরটা সেদ্ধ করার সময়ই আমি এই দুটো আলু গোটা করে রেখে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে, ওটাই কিন্তু ভাতে মাখিয়ে দেবো। আর এই যে ডালের জন্য যে পেঁয়াজ, কাঁচা শুকনো লঙ্কা আর সব কিছু ভাজতে দিয়েছিলাম, টমেটো, সেটাই কিন্তু মিক্সিতে রেখে দিলাম। অন্য যখন রান্না করি আমি না টমেটোটা আর পেঁয়াজটা একটু সিদ্ধ করে নিই। এতে কি হয়, পেস্টটা খুব সুন্দর হয় আর গ্রেভিটাও হয় খুব সুন্দর। মানে পেঁয়াজের একটা যে গন্ধ থাকে সেটাও থাকে না, এদিকে গ্রেভিটাও হয় বেশ থাকে। এইভাবে একদিন করে দেখবেন, পেঁয়াজ সেদ্ধ করে দেখবেন, টেস্ট হবে খুব সুন্দর। পনিরের তরকারিতেও এইভাবে যদি পেঁয়াজটা সেদ্ধ করে দেওয়া হয়, পেঁয়াজের যে আষ্টে গন্ধটা থাকে এটা তো থাকে না, চলে যায়। আর পনিরটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে পনিরের স্বাদটাও খুব ভালো মতন পাওয়া যায়। অনেকেই আছেন যারা পনিরে পেঁয়াজ পছন্দ করেন না, তারা একবার এইভাবে চেষ্টা করে দেখবেন, ভীষণ সুন্দর কিন্তু খেতে হবে। আমার এদিকে ডাল হয়ে গেছে। আর এই বাটিটা তো কানা নেই, মানে ওই ধারটা মোড়ানো নয়, তো ধরতে খুবই গরম লাগছিল, ধরতে পারছিলাম না, সেই কারণে সাহসী করে তুলে নিয়ে একটা থালার উপর রেখে দিলাম। আর এবার থালা ধরে নিচে রেখে দিলাম। কানা উঁচু বাটি হলে কী হয়, কানাটা ধরে নামানো যায়। আর দেখলাম রিস্ক নিয়ে লাভ নেই, এক বাটি গরম ডাল কী হবে তা জানি না। এমনিতেই আগের দিন চা করতে গিয়ে কিভাবে হাত লেগে গরম চা একদম তো আমার গায়ে পড়ে গিয়েছিল। তো তারপর থেকেই ভাবলাম যে না, এইভাবে রিস্ক নিয়ে লাভ নেই। যাই হোক, চা পড়ে গিয়েছিলো, খুব একটা ক্ষতি কিছু হয়নি। একটা জায়গায় একটু লাল হয়ে গিয়েছিলো, তার আগেই মলম লাগিয়ে নিয়েছি। অনেকের কাছে শুনলাম আবার যদি গঙ্গা জল দিয়ে দেওয়া যায়, বা কাউকে কিছু না জানিয়ে, কাউকে মানে সবার চোখে লুকিয়ে যদি সরিষার তেল ওই পোড়া জায়গায় দিয়ে দেওয়া হয়, তাহলেও নাকি ফোসকা পড়ে না। আমি জানি না, কোনোদিন করেও দেখিনি, বাড়িতে সকলে বলল, তাই আপনাদেরও আমি জানিয়ে দিলাম। আরও একটা কথা আপনাদের জানাতে চাই, আমার এই ব্লগ ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন, সত্যি কথা বলতে প্রত্যেকের নাম আমার মনে নেই, কারণ আমার কাছে এই ফোনটাতেই আমি এখন ভয়েস করছি, তো আমি এখন নামগুলো পড়তে পারছি না। কিন্তু যারা কমেন্ট করছেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ, যারা শেয়ার করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটা মনের জোর দেয়, অনেকটা উৎসাহ দেয় আবার নতুন করে একটা ডেলি ব্লগ আপলোড করার জন্য। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রান্নার মাঝে মাঝে আমি এইভাবে বাসনগুলো একটু একটু করে ধুয়ে নিই। আবার জানেন তো, গরম কড়াইটা যখন ধুয়ে নিই, হাতে একটু ছ্যাঁকা লাগে ঠিক কথায়, কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর তার সাথে সাথে এই রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার তো রাখতেই হয়, কারণ এই জায়গাটা থেকেই আমরা জল নিই। আর এই জায়গাটা নোংরা থাকলে প্রচণ্ড নোংরা লাগে, কেমন জানি গা ঘিন ঘিন করে। জানি না আপনাদেরও হয় নাকি, তবে আমি কিন্তু দিনে দুবেলায় এই সিঙ্কটাকে পরিষ্কার করে নিই বাসন মাজার পরে। আমার সিঙ্ক যত পরিষ্কার থাকবে, রান্নাঘরে গিয়ে আমার যেন তত তৃপ্তি হয়। আর রান্না করার পর গ্যাস ট্যাস সব কিছু তো একদম মুছেই রেখে দিই, পরের দিন সকালে যাতে আবার পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাস, ওভেন সব কিছু দেখতে পাই। অনেকেই বলে, এই কথাটা আমি কানাঘুষো শুনতেও পাই, যে বাড়িতে এই কাজগুলো তো আমরা প্রত্যেকেই করি, অত ঘটা করে দেখানোর কী আছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা হোম মেকার,
আমাদের কিন্তু বাড়িতে এইটাই প্রধান কাজ, প্রত্যেকের মুখে যেন একটু ভালো মন্দ খাবার তুলে দিতে পারি, এটাই আমাদের কাজ। আর তার সাথে ঘরটাকে গুছিয়ে রাখা, ঘরটাকে ঘরের মতন রাখা। ঘর মানেই তো দু কুঠুরি, দুটো কামরা, একটা রান্নাঘর, একটা বাথরুম না, সেগুলোকে ঘরের মতন করে রাখতে হয়, যাতে ঢুকে সেই ঘরটার মধ্যে ভালো লাগা থাকে। সারাদিন বাড়ি থেকে কাজ করে আসার পর ঘরে ঢুকে যদি একটু ভালো লাগাই না পেলাম, একটু ভালো বাসায় না হলো, মনে একটু তৃপ্তিই না হলো, তাহলে বলুন দেখি সেটা কিসের ঘর? সেটা কি আদৌ ঘর? সেটা তো ইট কাঠের একটা দেওয়াল শুধুমাত্র। আর যারা এই কথাটা বলে ছোট করেন তাদেরকে একটা কথাই বলতে চাই, হোম মেকার মানে যে অকর্মণ্য বা কাজ করে না, তা কিন্তু না। আমরা যারা হোম মেকার, আমরা কিন্তু বিনে পয়সায় আপনাদের ঘরে খাটাখাটনিগুলো করি, ঘরটাকে ঘর করে তুলি। আবার যতই একটা মেয়ে বাইরে কাজ করুক না কেন, তাকে শুনতে হয় এটা মেয়েদের কাজ, এটা আমরা কেন করব? অনেক পুরুষের কাছেই কিন্তু এই কথাটা শুনতে হয়। অনেকেই মেলাতে পারছেন তাদের জীবনের সঙ্গে, কিন্তু মেয়েদের কাজ, ছেলেদের কাজ বলে কোনো কিছু কিন্তু হয় না। চেষ্টা করবেন আপনার বাচ্চা, সে ছেলেই হোক বা মেয়েই হোক, তাকে কিন্তু সব ধরনের কাজ করার। আমরা মেয়েরা যারা বাইরে গিয়ে কাজ করি, তারা কিন্তু একবারও বলি না পয়সা রোজগার করাটা ছেলেদের কাজ। এটা একটু মাথায় রেখে নিজের ছেলে মেয়েকে মানুষ করবেন, তাতে তার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। কথাটা অনেকের খুব খারাপ লাগলেও কথাটা কিন্তু বাস্তব সত্যি। সকালবেলায় উঠেই রান্না বান্নার খুব তাড়াহুড়ো থাকে, তো সেই কারণে রাত্রেবেলাতেই পরের দিনে সবজিপাতি কেটে রেখে দিই। এই দেখুন, পরের দিন হবে পাঁচ তরকারি, আর হবে লাউ দিয়ে একটা কিছু হবে, আর তার সাথে হবে উচ্ছে। এই সবজিগুলো সব কেটে রেখে দিয়েছি, সব ধুয়ে একদম ফ্রিজে ভরে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে বের করে রেখে দেবো, তারপর বাসি কাজ করতে করতে আমার এদিকে সবজিপাতিগুলো একটু নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তারপর রান্না করব। আর এই সন্ধ্যাবেলাতে প্রচুর কি মন হয়েছে, ও চলে এসেছে পড়তে, নইলে তো ওকে ডেকে ডেকেও পড়তে বসাতে পারি না। আজকে ওর কি মনে হয়েছে, সেই কারণে ও একদম পড়তে বসে পড়েছে, চলে এসেছে। আর বই বের করার ধরন দেখলেন, একদম যেন উড়োজাহাজের মতন ছুড়ে দিল। এটা কিসের ছবি? হ্যাঁ, জোরে বলো। ফিশ মানে মাছ, তাহলে লেখো এ ফিশ, সুন্দর করে লেখো ফিশ, এফ আই আই এস এইচ, এস এইচ, সুন্দর করে লিখতে হবে তো, আর একটু সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? ব্যাকা টেরা হয়ে যাচ্ছে। এটা কিসের ছবি বলো দেখিনি? ফোন। ফোন দিয়ে আমরা কি করি? ভিডিও করি আর কথা বলি। ফোন দিয়ে আমরা ভিডিও করি। নাও লিখে ফেলো, এ ফোন, এ ফোন, পি এইচ ও, ও ও বলেছি, এটা এস হয়ে গেল তো, মুছো। ও, হ্যাঁ, এটা কি হলো? মুছ, সুন্দর করে ছোট করে লেখো। এন, ছোট করে লেখো, নিচে লেখো এন, এন ই, ফোন। তারপর এটা কিসের ছবি? জাহাজ। জাহাজে কি হয়? জাহাজ কোথায় চলে বলো? জলে। জাহাজে তুমি চেপেছো? চেপেছিস? কবে? ওটা জাহাজ নাকি? ওটা তো নৌকা। এটা জাহাজ, নৌকার থেকে অনেক বড়। লঞ্চ, ওটা লঞ্চ, আর এটা হচ্ছে শিপ মানে জাহাজ। চলো শিপ বানান লিখে ফেলো। সে তো ভিত্তি বোঝাই বাবু মশাই বিরাট পড়লো আমার কাছে, বাইরে একটু বাজনার আওয়াজ পেয়েছে, তো সেখানে ছুটেছে, ব্যাস পড়াশোনা হয়ে গেছে। আমি এখন চলে এসেছি রাতের রুটিটা করতে। রুটিটা গরম গরমই করি, গরম রুটিটা খেতে যেন বেশ ভালো লাগে। আর খুব একটা বেশি তো পরিমাণের রুটি করতেও হয় না, তাই চেষ্টা করি গরম গরম করার। এই রুটিটা একটু বেশি পোড়াই করলাম, কারণ বাবা আবার একটু পোড়া রুটি খায়। তো চলুন রাতের খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দেবেন। টাটা।